নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। আগামীকাল তৃতীয় দফার ভোট, কিন্তু তারও আগে বাংলায় প্রচারে এসে বিজেপি নেতৃত্বের মুখে এখনো সন্দেশখালী প্রসঙ্গ। তৃণমূল সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে দাবি করেছে এবং ক্ষোভ উগরে দিয়েছে যে বাংলায় এই ধরনের ঘৃণ্য রাজনীতি করে যারা, তারা কি মানসিকতার। কিন্তু তারপরও এ রাজ্যে ভোট প্রচারে এসে অমিত শাহর মুখে সেই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে একটা কথাও শোনা গেল না, বরং লাগাতার ক্ষোভ বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী। জমি দখল থেকে নারী নির্যাতন, তৃণমূলের বিরুদ্ধে উঠে আসে একাধিক অভিযোগ, পুলিশের জালে তৃণমূলের একাধিক নেতা। এই আবহেই প্রকাশ্যে বিজেপির মণ্ডল সভাপতির ভাইরাল ভিডিও বের হয়। কোনো ধর্ষণই হয়নি, সবটাই সাজানো। ভিডিওর কথোপকথনে বিস্ফোরক তথ্য সামনে আসে, যা নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। আর তারপরেও ভোট প্রচারে এসে বিজেপি নেতৃত্বের মুখে সন্দেশখালীকে নিশানা করে এ রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সন্দেশখালীর ঘটনার ব্লুপ্রিন্ট তৈরি করা ছিল বলে তৃণমূল কংগ্রেসের এই যে আক্রমণ, তা আজও শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। ঠিক হয়ে গেল। হ্যাঁ, গ্রুপে দিয়ে দাও। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজ তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে, মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। संदेशखाली जैसा हमारी माताओं बहनों का शोषण बंद होना चाहिए या नहीं होना चाहिए? मुझे बताओ भाई, ममता जी ये बंद कर सकती है क्या? भतीजा बंद कर सकता है क्या? टीएमसी बंद कर सकती है क्या? আমার সন্দেশখালীর মা বোনদের কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন? ইলেকশনে জিততে হবে, তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। বলে না, বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। আর বেশি চক্রান্ত করো না, একদিন চক্রান্ত ফাঁস হবে। এসব এত সহজে হয় না। ফেক, আমাদের যিনি যার বক্তব্য দেখানো হয়েছে এটা ফেক না অরিজিনাল, তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। যার বক্তব্য দেখানো হয়েছে গঙ্গাধর বাবু, সে বলছে যে এটা ফেক, আমি এই কথা বলিনি। আর এখন তো এআই এর যুগে সব কিছু করানো যায়। আপনাকে দাঁড় করিয়ে আপনার ছবি দিন, ভিডিও দিন, আমরা বানিয়ে দেবো। সেখানে আপনি নাচতে নাচতে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে যাচ্ছেন, করে দেওয়া যাবে। যে সন্দেশখালীতে মহিলাদের সম্ভ্রম, মান, ইজ্জত 2000 টাকায় বিক্রি করেছে বিজেপির নেতারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে। রাজনৈতিক লড়াইয়ে 4টে ভোটের জন্য তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে এরা ছোট করেছে দেশের 140 কোটি মানুষের সামনে। আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে? শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেসেছে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে?
আপনাদের এই পর্যন্ত সন্দেশখালী নিয়ে রাজনৈতিক এই যে কথোপকথন, ভাইরাল ভিডিও নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু না বলা, আর অন্যদিকে তৃণমূল নেত্রী সন্দেশখালীর ব্লুপ্রিন্ট নিয়ে সাধারণ মানুষের কাছে যে প্রশ্ন রেখেছে, সেটা আমাদের কাছেও এই অনুষ্ঠানে প্রশ্ন তুলতে বাধ্য। এই আলোচনায় আসছে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি বাংলা বলছেতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছে আপনার সঙ্গে। আজকে যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে আলোচনায় আসছি। তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন কৃষাণু মিত্র, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন প্রসেনজিৎ ঘোষ, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন সন্দীপা চক্রবর্তী, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের তরফে বক্তা এসেছেন স্বপন মণ্ডল, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আসছি প্রসেনজিৎ বাবু আপনার কাছে। সন্দেশখালী ভোটে জিততে ব্লুপ্রিন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী প্রচারে এসে তার মুখ দিয়ে একবারও ওই ভাইরাল ভিডিও নিয়ে কিছু বেরোলো না। এদিকে সুকান্ত মজুমদার বলছেন যে এটা কৃত্রিম বুদ্ধিমত্তা। দেখুন, সন্দেশখালীর যে ভিডিও, সেই ভিডিওটা যদি লক্ষ্য করবেন, ইউটিউবে লোড করা হয়েছে, সেখানে আগে পরে কোনো ভিডিও নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভিডিওটা যখন 32 মিনিটস সাম সেকেন্ডসের আছে, তো 1টা থেকে 1:50 1:55 পর্যন্ত যাচ্ছে, আবার জাম্প করে 12:59 ফিরে আসছে। পুরো ভিডিওটা এডিট করা ভিডিও। আমরা কি জানি? আমরা জানি যদি কোনো স্টিং অপারেশন হয় সেখানে র ভিডিও থাকে। তো এর থেকে পরিষ্কার মানে ভিডিওটা এডিট করা। আর গঙ্গাধর কয়াল, সে আমাদের মণ্ডল সভাপতি না, আমাদের সমর্থক, সে নিজেও বলেছে যে তার কণ্ঠস্বর বিকৃত করে কেউ বা কারা করেছে, ওখানে সিবিআইয়ের দায়িত্ব আছে, অলরেডি কমপ্লেন লজ হয়ে গেছে। আর বাকি কথা রইল, ওখানে 500-র উপর কমপ্লেন হয়েছে শ্লীলতাহানি, তো সেই কমপ্লেনে এফিডেভিট দেওয়া হয়েছে। সবথেকে বড় কথা, 500 মহিলা, বাংলার মায়েরা, বোনেরা, তারা শ্লীলতাহানির শিকার হয়েছেন, তারা ভিকটিম, এফিডেভিট করে দিয়েছে। আর রাজ্য পুলিশের এজি, তিনি কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছেন যে 42 জনের শ্লীলতাহানি হয়েছে। তো আজকে নির্যাতিতা যদি 42 জন হয়, তাহলে বাকি 41 জন কি কোথায় গেল? রাজ্য সরকার কেন বলেছে? এবং শুধু তাই নয়, 2017 সালে এই শিবু হাজরার এগেনস্টে মামলা হয়েছে, শাহজাহানদের এগেনস্টে মামলা হয়েছে, সেই মামলাতেও 376 যুক্ত করতে হয়েছিল কোর্টের নির্দেশে। আবার আরেকটা মামলায় দেখা গেছে এই শ্লীলতাহানির কেসে চার্জশিট থেকে সযত্নে রাজ্য পুলিশ শাহজাহান শেখের নাম সরিয়ে দিয়েছে। তো অমিত শাহ, ন্যাচারালি এটা অমিত শাহ মতো, তিনি সারা দেশের হোম মিনিস্টার, তিনি এই ছোটখাটো এডিট করা ভিডিও সেটা নিয়ে ডেফিনেটলি ছোটখাটো, কারণ তৃণমূল এই ধরনের ঘটনাকে বারংবার টেনে এনে তাকে প্রচারে ব্যবহার করতে হচ্ছে কেন? শুনেনি 10 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ড। প্রথম দিন কি হলো, আইপ্যাক একটা কৌশল নিয়েছিল, তৃণমূলের অ্যাডভাইজার যে সংস্থা আছে, প্রথম দিন হচ্ছে কুণালের নিয়ে একটা ন্যারেটিভ গড়বার চেষ্টা হলো, তার সঙ্গে পার্থবাবু। দ্বিতীয় দিন কি হলো, রাজ্যপালের নামে শ্লীলতাহানির মামলা হলো, যদিও 361 ধারা অনুযায়ী রাজ্যপাল বা রাষ্ট্রপতির এগেনস্টে অভিযোগ করা যায় না। যিনি ওখানে কন্ট্রাকচুয়াল কর্মরত মহিলা ছিলেন, তার তৃণমূল যোগ হয়েছে, তার লোকাল নির্বাচনে তার মা কিন্তু ক্যান্ডিডেট ছিলেন, যেটা কিন্তু লিক করা উচিত নয়। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে। তৃণমূল নির্লজ্জ, প্রতিদিন একটা ন্যারেটিভ করবার চেষ্টা করছে, দৃষ্টি সরাবার জন্য এই এসএসসি যে দুর্নীতি পাহাড় প্রমাণ। ক্রোনোলজির একটা হিসাব দিয়েছিলেন কৃষ্ণদা। দেখো সুচন্দ্রিমা, এই বিজেপির মিথ্যাচার তো শুধু সন্দেশখালী নয়, এর আগে আমরা প্রধানমন্ত্রীকে দেখেছি আটাল টিনচার ল্যাব নিয়ে মিথ্যাচার করতে, এইমস নিয়ে মিথ্যাচার করতে, IIM নিয়ে মিথ্যাচার করতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি NIIT নিয়ে মিথ্যাচার করতে, এয়ারপোর্ট নিয়ে কত সংখ্যক এয়ারপোর্ট হয়েছে হয়নি সেটা নিয়ে মিথ্যাচার করতে, ডিস্ট্রিক্ট স্পেশালাইজড হসপিটাল নিয়ে মিথ্যাচার করতে, স্মার্ট সিটি নিয়ে মিথ্যাচার করতে, পাওয়ার স্টেশন, পাওয়ার প্লান্ট নতুন 10 বছরে উনি কি করেছেন সেটা নিয়ে মিথ্যাচার করতে, আবাসে তথ্য পার্লামেন্টে যেখানে অর্থমন্ত্রী 3 কোটি দাবি করছেন, তার 4 দিন পরে প্রধানমন্ত্রী বক্তৃতায় বলছেন
4 কোটি আমরা আবাস বানিয়েছি গরিব মানুষের। তো আমি বলে দিলাম তোমাকে আটকাইনি কেন এরকম বিজেপি মানে কি এরকম করতে হবে? যে এবার ফুলওয়ামা নিয়ে আমরা তো জানি 300 কিলো আরডিএক্স আজকে 5 বছর হয়ে গেল এখনো জানতে পারলাম না কি হলো। অবশ্য আর ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির ইয়েটা কোথায় নামলো, রোবটটা সন্দেশখালিতে কি বার করলো? 5টা পিস্তল। এবার এইখানে দেখি যে বিজেপি অভিযোগ করছে, আমি খুব অবাক হলাম যে বিজেপির প্রতিনিধি বললেন গঙ্গাধর কয়াল উনাদের মণ্ডল সভাপতি নয়, সাধারণ সমর্থক। আমি জানি না সাধারণ সমর্থক হলে তাকে নিয়ে এত বিজেপির পক্ষ থেকে এত সাফাই গাওয়া হচ্ছে কেন? সমর্থকের দায়টা বিজেপি নিচ্ছে কেন? কিন্তু এখানে বলছে দেখাও না, মানে গঙ্গাধরের পাশে নেই, গ্রামবাসীরাও নেই। আমি একটু থামাচ্ছি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি বাংলা বলছেতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি কৃষ্ণদকে থামিয়েছিলাম, খুব সংক্ষেপে শেষ করব। না, আমার শুধু এটাই কৌতূহল যে গঙ্গাধর কয়াল যদি মণ্ডল সভাপতি না হয়, আমি গত 2 দিন আগে পরপর একই চ্যানেলে 2 দিন ছিলাম, 2 দিনই বিজেপির যারা প্রতিনিধি সেখানে কিন্তু দাবি করলেন যে শুধু গঙ্গাধর কয়াল ব্লক সভাপতি বা মণ্ডল সভাপতি নন, তিনি সদ্য বৈঠক করে এসছেন একজন মহিলা প্রবক্তাও এই জিনিসটা দাবি করলেন। আর এখানে আলাদা, মানে বিজেপি আলাদা আলাদা সুরে কেন কথা বলছে? এবং শুধু এই কয়াল বাবু তো নন, এর সাথে আরেকজন দলুই বাবু আছেন, জবরানী দেবী আছেন, তো এদেরও বক্তব্য আমরা শুনি। আর এখন তো মিডিয়াতে ফাঁস হয়ে গেছে যে যেখানে ভিডিওটা শুটিং হয়েছে সেটা এই গঙ্গাধর বাবুর বাড়িরই একটা অংশ। হ্যাঁ, তো সুতরাং এখন এত মিথ্যাচার করে তো লাভ নেই। আর এবার তো প্রমাণ হবে এইগুলো তো ডিপফেক। তো মানে এই যে টেকনোলজিটা প্রথম দিল্লি ইলেকশনে বিজেপি নিয়ে এসেছিল, তৃতীয় দফার আমাদের অত টাকাও নেই আর আমাদের ওই মানসিকতাও নেই। ইলেকশনের আগে সন্দেশখালী সেই জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত প্রাসঙ্গিক হলে তৃণমূল যে দাবি করছে আর বিজেপি যে অভিযোগ করছে সেটা কতটা সত্যি হতে পারে বা ভোটে প্রভাব ফেলতে পারে? না, এটাই বলছি তো। একটা বিজেপি মজার কথা বললো যে উইলিয়াম বলে যেই হ্যান্ডেল থেকে এটা পোস্ট হয়েছে সেখানে আর কোনো ভিডিও নেই, 2 দিন আগে খোলা হয়েছে। আমি যদি একটু ইতিহাসে যাই, যারা আমরা অনেক দিন ধরে রাজনীতির আঙিনায় আছি, তেহেলকা যখন প্রথম এক্সপোজ করেছিল তখন তেহেলকাটা কেউ জানতো না, ওটা ওদের ফার্স্ট এক্সপোজে ছিল। যখন কোবরা পোস্ট এক্সপোজ করে তখন কোবরা পোস্ট নামটা কেউ জানতো না, ওটাও ওদের ফার্স্ট এক্সপোজে ছিল। যখন নারদা স্টিং অপারেশন হয় নারদা হ্যান্ডেলটা কেউ জানতো না, বিজেপি নিজের রাজ্য দপ্তর থেকে এটা প্রকাশিত করেছিল, নারদাটাও নতুন ছিল, একটাই ভিডিও ছিল। সুতরাং এইগুলো এরকমই হয়। রেভান্নার ঘটনা নিয়েও কিছু বললেন না, এখানে এরকম ভিডিও নিয়েও কিছু বললেন না, স্বরাষ্ট্রমন্ত্রী এসে শুধু সন্দেশখালী নিয়ে তৃণমূলকে নিশানা করছে। দেখুন, সন্দেশখালীতে একটা ভিডিও যদিও বা সত্যি ধরা হয়, তাহলে যে এজি অ্যাডভোকেট জেনারেল যিনি কোর্টে হলফনামা দিয়েছেন সেটা কি মিথ্যা ছিল? আরে বাবা, সেটা তো অভিযোগ, সেটা তো প্রমাণিত নয়, সেটা তো অভিযোগ। ম্যাজিস্ট্রেটে ডিপোজ করা হচ্ছে, তুমি একজন লয়ার হয়ে ভালো জানো। এটা প্রমাণিত নয় তো। 500-র অধিক মহিলা এফিডেভিট দিয়েছে ওখানে সন্দেশখালীতে, সন্ধ্যা কয়াল থেকে শুরু করে তাহলে প্রজ্বল রেবান্না নিয়ে দুটো কথা বলবোই না, প্রজ্বল রেবান্না নিয়ে বলো না। আমার সময় দিয়ে দিন ওনাকে, আমি বলবোই না। দীপক মল্লিক 22শে মার্চ কি বলেছিলেন? তিনি বাড়ি ছাড়া ছিলেন, ফিরে এসে 22শে মার্চ বলেছিলেন দীপক মল্লিককে বিধায়ক ঢুকিয়েছিলেন। সেই দীপক মল্লিক ভ্যাকুয়াম জায়গাটাতে সাজানোর চেষ্টা করছে, সে ফাঁসাচ্ছে কিছু গ্রামের ইনোসেন্ট লোকজনদের। আচ্ছা, সন্দেশখালী ঘটনা তো বিরোধীরাও সেখানে গিয়েছিল, তারা তো আমি শুনবো তাদের বক্তব্য। বিরতির পর ফিরে এসে শুনবো যে তাদের সাজানো মনে হয়েছিল কিনা। ফিরছে একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি কংগ্রেসের বক্তার কাছে আসছি। সন্দীপা, কোথাও আপনারা যখন সন্দেশখালীর চিত্র দেখেছিলেন, এনারা যেটা বলছেন যে সাজানো ঘটনা হলে তো অবশ্যই সেটা সামনে আসতো, এটা কোথাও এই ভিডিওটার মধ্যে সাজানো বা তখন সন্দেশখালীর ঘটনায় যারা মহিলারা অভিযোগ করেছেন তাদের মিথ্যে অভিযোগ মনে হয়েছিল? দেখুন, যে কোনো মহিলা, সে 500 জন হোক বা একজনই হোক, যদি এরকম দৈহিক মানসিক নির্যাতনের বিরুদ্ধে যদি কথা বলেন, তখন মনে রাখতে হবে যে সেই মহিলার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, আর কিছু করার নেই, এবং সেই জন্য তিনি মুখটা খুলেছেন। এবং আমরা একেবারেই অস্বীকার করব না যে সন্দেশখালীতে শেখ শাহজাহানরা যা করেছে সেগুলো ওরা করেননি, এগুলো করা হয়েছে, এগুলো ফ্যাক্ট হয়েছে। মহিলারা ভয়ে সেখানে চুপ করেছিল, সেখানে নেজার থানার পুলিশ থেকে শুরু করে সেখানে যে লোকাল আইসি আছে ওদের দাপট চলছিল, মেজর বড়বাবু ওনাদের দাপট চলছিল, শাহজাহানদের দাপট চলছিল। কিন্তু আমার যে জিনিসটা একটু কন্ট্রাডিক্টরি মনে হয়েছে যে
500 জন সন্দেশখালীর মহিলারা ওনারা এফিডেভিট দিয়েছেন, তার মধ্যে 42 জনের বয়ান বোধহয় নথিবদ্ধ করা হয়েছে। আমার কথা হচ্ছে বা আমাদের কথা হচ্ছে যে সন্দেশখালীর মহিলারা যেরকমভাবে আক্রান্ত, ঠিক সেরকমভাবে রাজভবনের মহিলা যিনি সিবি আনন্দ বোসের এগেনস্টে এই যৌন শোষণের তিনি অভিযোগ তুলেছেন, সেটাও কিন্তু জাস্টিফাইড, এবং অবিলম্বে এই রাজভবনে পুলিশ ঢোকাতে হবে এবং অবিলম্বে রাজ্যপালের যে লিগ্যাল ইমিউনিটিগুলো আছে সেগুলো তুলে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নিরপেক্ষ একটা তদন্ত করতে হবে এটা নিয়ে। যে রাজ্যপাল বলে বা তিনি যদি ধরুন প্রেসিডেন্ট হন, কিন্তু তারপরেও যদি কোনো কিছু অন্যায় করেন, মহিলাদের শোষণ করেন, সেখানে এনাদেরকে কেউ ধরতে পারবে না, এইরকম রুল কিন্তু কিন্তু আমাদের সংবিধানে নেই। লিগ্যাল ইমিউনিটি তুলে দেওয়া উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এতক্ষণ তুতু মেমে শুনছিলাম, সেইখানে দাঁড়িয়ে বলবো যে মহিলাদেরকে যারা বস্তু হিসেবে ভাবে বা মহিলাদেরকে যারা ভোটের বাক্স হিসেবে ভাবে, তাদেরকে ধিক্কার জানাই আমরা। কেননা এই যখন আমরা শুনি তৃণমূল এবং বিজেপি দুটি দলই যখন বলে যে সন্দেশখালীর মহিলারা জবাব দেবেন, ভোটের বাক্সে জবাব দেবেন, আরে সন্দেশখালীর মহিলারা দুর্নীতির বিরুদ্ধেও জবাব দিতেন, কিন্তু মহিলারা জবাব দেবেন কেন? কেননা তাদের উপর যৌন নিগ্রহ হয়েছে, সেই জন্য মহিলারা জবাব দেবে। আর না হলে সন্দেশখালীর মা বোনেরা এতদিন চুপ করে ছিল বা চুপ করে থাকবে? এটা কোনো একটা কথা হলো? যে যদি যৌন নিপীড়ন যদি না হতো, তাহলে সন্দেশখালীর মা বোনেরা তারা মুখে কুলো পেটে বসে থাকতো, তারা ভোট দিতে যেতে পারতো না বা ভোট দিত না। কেন মহিলাদেরকে বস্তু হিসেবে দেখা হচ্ছে? কেন মহিলাদেরকে ভোটের বাক্স হিসেবে দেখা হচ্ছে? এখানে একটা সেন্সিবল বিষয়, এটা কোনো ভোটের জন্য নয়। যারা এই বিষয়টাকে যারা ভোটের আঙ্গিনায় নিয়ে আসার চেষ্টা করছেন, আমি তাদেরকে করজোড়ে অনুরোধ করব যে দয়া করে আপনারা এটা করবেন না। কেননা আপনারা যদি করেন, এই যৌন নিপীড়নের ঘটনাকে যদি আপনারা ভোটের অস্ত্র হিসেবে, হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় তৃণমূল এবং বিজেপি, তাহলে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের, গোটা বিশ্বের যতজন মা বোন আছে, যতজন মহিলা আছে, তাদেরকে অপমান করা হবে, তাদের সম্ভ্রমকে অপমান করা হবে। বেশ, আমি স্বপনবাবু আপনার কাছে আসছি। যখন সন্দেশখালীর ঘটনা ঘটে, আপনারা অবশ্যই তার প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমেছেন। গঙ্গাধর কয়ালের এই ভিডিও সামনে আসার পর কোথায় আপনারা সন্দেশখালীতে? না দেখুন, এই যে ভিডিওটার ব্যাপারে যেটা উঠছে বারবার করে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে, বলাও হচ্ছে আর কি, এটা নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে ভিডিওটা নিয়ে। কারণ আমরা একটা চ্যানেলে আপনার এখানে আসার আগেই দেখছিলাম যে ঘরে ভিডিওটা শ্যুট করা হয়েছে সেই ঘরেই আজকে কিন্তু একটা চ্যানেল গেছে এবং দেখা যাচ্ছে যে তার যে জানালার যে ফ্রেম টেমগুলো সব আলাদা দেখা যাচ্ছে। মানে যে ভিডিওটা অভিষেক ব্যানার্জিরা দেখাচ্ছিল আর কি, সেই ভিডিওর সঙ্গে ওর বাড়িটা কিন্তু ম্যাচ করছে না। তো স্বাভাবিকভাবে এটাকে মানে ধরে নেওয়া যায়, এটাকে যদি আপনি নিরপেক্ষভাবে বিচার করেন যে এটা একটা ফলস ভিডিও করে, মানে এটাকে ওই এআই বলুন বা অন্যভাবে বলুন ডক্টর ভিডিও, এটাকে বাজারে ছাড়া হয়েছে, এটা ধরে নিতে হবে। কারণ এই ইতিহাসটা কিন্তু তৃণমূলের আছে। আমি এই কারণে বলছি যে আপনি নিশ্চয়ই জানেন, এই যে আপনাদের সাংবাদিক জগতেরই একজন লোক ছিলেন এই কুণাল ঘোষ, আর হচ্ছে এই শঙ্কুদেব পান্ডা, এই দুজনই হচ্ছে এই মানে কুকাজের পান্ডা ছিল আর কি। নন্দীগ্রামের যে এমএলএ ছিল, নন্দীগ্রামের এমএলএর হাতে 10,000 টাকার একটা বান্ডিল ধরিয়ে দিয়ে একটা ফেক ভিডিও করে, ফলস ভিডিও করে তাকে বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছিল। তারাই কিন্তু এই সৌগত রায় তখন কিন্তু বিধানসভা সদস্য ছিলেন এবং চিৎকার চেঁচামেচি করে যে পদত্যাগ না করলে আমরা ছাড়বো না, তাই না, সেই কাজটা কিন্তু তারা করেছিল। পরবর্তীকালে দেখা গেল যে পুরো ব্যাপারটাই হচ্ছে সাজানো ঘটনা ছিল। নন্দীগ্রামটাকে একটা অস্থির অবস্থা তৈরি করার জন্য, ওই জায়গাটাকে একটা স্থিতাবস্থাটাকে নষ্ট করার জন্য এই ষড়যন্ত্রের পেছনে কিন্তু শুভেন্দু অধিকারীও ছিল। এই যে কুণালের যে স্টিং অপারেশন, এই শঙ্কুদেব পান্ডার যে স্টিং অপারেশন, তার পেছনে মাস্টার মাইন্ড ছিল কিন্তু হচ্ছে এই শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি তো ছিলই আর কি। তো এদের এই ইতিহাসটা আছে। আবার এটাও বলা যায় যে এই যে নারদ স্টিং অপারেশনের যে কথাটা বলা হয়, অনেক জায়গা থেকে নিশ্চয়ই এই বিশ্লেষণটা উঠে এসেছে, আপনারা দেখেছেন যে তৃণমূলেরই একটা অংশ তাদের এক শ্রেণীর নেতাদের ফাঁসানোর জন্য এই কাজটা নাকি করেছিল, এবং যারা করেছিল, ফান্ডিং করেছিল, সেটা হচ্ছে কেডি সিং। কেডি সিং হচ্ছে তৃণমূলের রাজ্যসভার সদস্য ছিলেন, তিনি কিন্তু ফান্ডিংটা করেছিলেন, তার কাছ থেকে টাকা নিয়ে এটা করা হয়েছিল। স্বাভাবিকভাবে তৃণমূলের লোক ছাড়া এটা করতে পারে না, তার এদের এই ইতিহাসটা আছে। আমি তা সত্ত্বেও বলছি যে বিজেপি আজকে এটা দাবি করতে পারে না যে সারা ভারতবর্ষে যদি আমরা বিভিন্ন রাজ্যের অবস্থাগুলো দেখি, যে নারী নির্যাতন থেকে আরম্ভ করে
তফসিলি জাতি উপজাতির মানুষদের অত্যাচার করা, এই ব্যাপারে কিন্তু বিজেপি একেবারে পায়োনিয়ার বলা যায় আর কি। হ্যাঁ, কারণ উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে, রাজস্থান থেকে আরম্ভ করে, গুজরাট থেকে আরম্ভ করে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আপনি দেখুন দলিত শ্রেণীর মানুষ, শিডিউল ট্রাইব যারা, তফসিলি উপজাতি যারা, তাদের উপর অত্যাচার দমন পীড়ন করছে, এগুলো তো আছেই বিজেপির। তাছাড়া সবচেয়ে আমরা একবারে নিকৃষ্টতম একটা উদাহরণ আমরা শেষ যেটা দেখব, যে এই যে অমিত শাহ আজকে এসেছেন পশ্চিমবাংলাতে, এসে তিনি বক্তব্য রাখছেন, বড় বড় কথা বলছেন। তিনি যে জায়গায় লোকসভাতে দাঁড়িয়ে আছেন গান্ধীনগরে, গুজরাটের গান্ধীনগরে, সেখানে 16 জন প্রার্থীকে কিন্তু বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে হোক, থ্রেট করে হোক, এমনকি ওখানকার একজন IPS অফিসারও যুক্ত আছে বলে একজন অভিযোগ করেছে, তাকে দিয়ে ভয় দেখিয়ে, ফলস মামলা দেওয়ার ভয় দেখিয়ে সেখান থেকে 16 জন ক্যান্ডিডেটকে নমিনেশন দিতে পেরেছে। এটা তো প্রসঙ্গটা অন্য হলেও বিজেপি কিন্তু সারা ভারতবর্ষে একটা নির্দিষ্ট এই ফ্রেমওয়ার্কেই কাজ করছে, কিন্তু এটা পশ্চিমবাংলাতে এসে সেটাকে তারা চালু করার চেষ্টা করছে, ফ্রেমওয়ার্কে সারা ভারতবর্ষে। এটাই আমি আসছি, একটা বিরতি নিয়ে ফিরছি আবারও এই আলোচনার মধ্যে। সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, আমরা রয়েছি বাংলা বলছের আলোচনায়। আমি কৃষ্ণদাকে দিয়ে শুরু করছি। যখন সন্দেশখালীর এই প্রসঙ্গ আসছে, তৃতীয় দফার আগেও সন্দেশখালী এতটাই প্রাসঙ্গিক, কিন্তু কলকাতা সংলগ্ন বেশ কিছু জায়গা থেকে এই যে বোমা উদ্ধারের ঘটনা, বারুদ উদ্ধারের ঘটনা, কোথাও আবার এই ভোটের আবহে একটা অশান্তির আশঙ্কা কি করা যাচ্ছে? না, এটা শুধু তাই নয় সুচন্দ্রিমা, এটা অত্যন্ত চিন্তাজনক, এবং এই উদ্ধারের ঘটনার মানে পুঙ্খানুপুঙ্খ সঠিক তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। কেন কি প্রশাসন এখন মেনলি নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করছে, এবং এই মডাস অপারেন্ডিটা নতুন নয়। আমি তো একটু আগে ফুলবামার ঘটনা বললাম, এই একটি ঘটনার ভিত্তিতে মোদিজি দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন এবং বিপুল ভোটে। তখন উনার 5 বছরের কার্যকারী মানে সরকারের কার্যকারিতা, তার অ্যাচিভমেন্ট, এইগুলো সব গৌণ হয়ে গেছিল। শুধু একটাই বিষয় ছিল, সার্জিক্যাল স্ট্রাইক আর পুলওয়ামা। তো সুতরাং এইটা আমরা জানি, হট করে এইভাবে যে, এবং বোমা শুধু উদ্ধার হচ্ছে না, বোমাগুলো উদ্ধার হওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে সেখানে বিজেপির ক্যান্ডিডেটরা পৌঁছে যাচ্ছে। এটা মানে আমি অন্তত, প্রমাণ এখনো নয়, নিশ্চয়ই তদন্তে প্রমাণিত হবে, কিন্তু এটা এত সিম্পল নয় ব্যাপারটা, এটার পেছনে আছে। এবং বিজেপি এই ব্যাপারে এখানে বাম প্রতিনিধি একটা অদ্ভুত কথা বললেন, বাড়িটা নাকি মেলেনি, উনি কোথা থেকে এরকম ইয়েটা দেখেছেন জানি না। আজকে বিভিন্ন চ্যানেল গিয়ে ওই বাড়িটা, ওই রুমটাই দেখিয়ে দিয়েছে, এবং পুঙ্খানুপুঙ্খ সেখানে দরমার বেড়া থেকে শুরু করে জানলা সব মিলে গেছে। উনি বিশেষ করে, এবং বাম প্রতিনিধিদের বিজেপি প্রীতি তো এটা নতুন নয়, এর আগে CPM এর সাংসদ আব্দুল্লাহ কুট্টি সরাসরি অভিযোগ করেছিলেন 100 কোটি টাকা বিজেপি থেকে নিয়েছে CPM, এবং সেকুলার ভোট ভাগ করেছে, এবং তারপরে বিজেপি সেন্ট্রাল, এই CPM এর সেন্ট্রাল কমিটি আজ অব্দি সেটার কোনো সদুত্তর দিতে পারেনি। দেখুন, উনি ওনার মতো বলছেন, সবথেকে বড় কথা আইন শৃঙ্খলা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী রাজ্যের, এরকম কি আইনে আছে নির্বাচন ঘোষণা হয়ে গেলে আইন শৃঙ্খলার টোটাল দায়ভার নির্বাচন কমিশনের হাতে চলে যাবে? নির্বাচন কমিশন নির্বাচনের জন্য যেটা প্রয়োজন সেটা করতে পারে। কেন রিজিম চেঞ্জ করেছে, এসপি চেঞ্জ করছে, ওসি চেঞ্জ করছে, এই অসহিষ্ণুতা কেন? আজকে এখানে শিশু কমিশনের পাত্তা পাওয়া যায় না, যখন শিশুরা সারা বছর বোম ভেবে বল ভেবে খেলতে গিয়ে বোমা পেটে আহত বা নিহত হয়। আজকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, সেখানকার আজকের কথা বলছি, আপনারা যদি আবু তাহেরের বক্তব্য যে এটা খতরনাক জেলা, নির্বাচনের দিন কি হবে আমি জানি না, এখানে কেউ কাউকে মানে না, তার বক্তব্য যদি কোট করা যায়। শুধু তাই নয়, আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে নির্দেশ থাকে, সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিটা থানার IC বা OC বা SPরা, তারা কেউ কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট যারা আছে, নটোরিয়াস ক্রিমিনাল যারা আছে, তাদেরকে সকলকে জেলে ভরেনি, সেইগুলো এক্সিকিউট করেনি। শুধু তাই নয়, চিরুনি তল্লাশি হতো আজ থেকে 10 বছর 12 বছর 15 বছর আগে, যে কোথায় বোমা পিস্তল আছে এগুলো উদ্ধার হতো। আজকে বলুন তো, নির্বাচন কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার 6 মাস আগে থেকে কোনো রকম মুভমেন্ট হয়েছে? কোনো মুভমেন্ট হয়নি, কারণ এই সরকারটা আইনসভার সদস্য হচ্ছে তো আপনার ক্যারিংয়ের বিধায়ক। প্রশাসনিক মিটিংয়ে তো দিদি নিজেই বলে, এই তুই থাম, তুই বোমা মারিস খালি। তো কারা এই বিধায়ক হয়েছেন? আজকে কারা এদের মডেল? আজকে মুর্শিদাবাদে 25শে এপ্রিল থেকে
30 এপ্রিল পর্যন্ত যে ঘটনাগুলো করে, 25 এপ্রিল, 27 এপ্রিল, শুট আউট থেকে শুরু করে, বোমা মারা থেকে শুরু করে 29 এপ্রিল, আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব এবং সন্ত্রাস ছাড়া নির্বাচন তৃণমূল জিততে পারে না, করতেও পারে না। আশঙ্কা কতটা আছে? আশঙ্কা তো অবশ্যই। কাছে আসছি, আশঙ্কা কি নিয়ে আশঙ্কা বলুন? মানুষের প্রাণ নিয়ে আশঙ্কা, না মানুষ ভোট দিতে পারবে সেটা নিয়ে আশঙ্কা, না ভোটটা আদৌ ঠিক করে হবে সেটা নিয়ে আশঙ্কা, না এই যে বাংলা যে বোমা গুলি বারুদ এসবের উপর দাঁড়িয়ে আছে সেটা নিয়ে আশঙ্কা? সেটা নিয়ে যদি হয় তাহলে আমি বলবো আজকের দিনে 8 থেকে 80 আমাদের রাজ্যে কেউ সুরক্ষিত নন। এবং এটা যখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, রাজ্য সরকার অপদার্থ, রাজ্য সরকারের পুলিশ দলদাস পুলিশ, মডেল অফ কন্ডাক্ট শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন যেদিন থেকে ওই প্রেস কনফারেন্স করে দিয়েছে, আমাদের কথা হচ্ছে এই যে এতগুলো বাহিনী আমাদের রাজ্যে এসছে, এরিয়া ডমিনেশন করার কথা কাদের? এরিয়া ডমিনেশন করার কথা তো তাদের। তাহলে সেই এরিয়া ডমিনেশন করে কি লাভটা কি হলো যেখানে ভোটের মুখে এই অস্ত্র পাওয়া যাচ্ছে? স্বপনবাবু, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে দেখবেন আজকে এই দক্ষিণ কলকাতার একটা অংশ থেকে আর কি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। তারা ছাত্র এবং তারা যথেষ্ট মেধাবী ছাত্র বলেই সব চ্যানেল দেখাচ্ছে আর কি, পড়াশোনা করে খুব ভালো। তাদের কাছ থেকে রিভলভার পাওয়া গেছে, আরও সব কি কার্তুজ পেয়েছে আর কি। এখন বিষয়টা হচ্ছে যে এটা একটা প্রতীকী ব্যাপার, মানে আমাদের রাজ্যে এই বিষয়টা একটা প্রকৃতি ব্যাপার, মানে এই ব্যাপারটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। এখনকার যারা যুব সমাজ, যারা পড়াশোনা করছে, তারা এতটাই হতাশ হয়ে পড়ছে না, তারা অন্য লাইন নিতে বাধ্য হচ্ছে। আপনি গতকালই দেখলেন যে এসএলএসটি আন্দোলনকারী একজন মুখ ছেলেটি সভাপতি ছিল, আনিসুর রহমান বোধহয় এই মুর্শিদাবাদের ছেলে আর কি, সে কালকে স্ট্রোক হয়ে মারা গেছে, পরীক্ষাটাই দিতে পারলো না এসএসসি পরীক্ষা। জীবন, হ্যাঁ, ইমরান হোসেন। তো বিষয়টা হচ্ছে যে আমাদের রাজ্যে আপনি যদি দেখেন পুলিশের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক জায়গায় পৌঁছেছে এবং যে নিরপেক্ষতা তাদের বজায় রাখা দরকার সেই নিরপেক্ষতাটা কোনো মতে বজায় রাখছে না। আর তৃণমূলের প্রতিনিধি যে কথাটা বললেন, এরই মধ্যে আমরা নজর রাখবো আগামীকালের তৃতীয় পর্বের দিকে। তৃতীয় দফার ভোট আগামীকাল। আলোচনা আপাতত এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমি চারজনকে আজকে আলোচনা আসার জন্য। ধন্যবাদ এতক্ষণ যারা টেলিভিশনের ওপারে ছিলেন। বাংলা বলছে এখানেই শেষ করছে। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।